আজ কাব্যদের ছাদের আকাশে মস্ত বড় চাঁদ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ভাইকুঞ্জ পরিবারের সবগুলো আন্ডা বাচ্চা দৌড়ে দৌড়ে ছাদের দিকে যাচ্ছে। আজ বহুদিন পর কাব্যের ভার সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ আজ বাড়ি ফিরেছে। মূলত ও পড়াশোনা করে মিলিটারি ইনস্টিটিউশন অফ সায়েন্স ইন টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। সেখানে রোজ রোজ করা শাসন থেকে যখন বাড়ি ফিরে, কাব্য তখন ছোট ভাইয়ের জন্য পার্টি আয়োজন করে। ওরা দুই ভাই সেদিন রান্না করে ছাদে, কামলা খেটে সবাইকে খাবার সার্ভ করে। সাথে ভাইকুঞ্জের ছেলে মেয়েদের সাথে লেট নাইট পার্টি তো চলে। পরদিন দুই ভাই থেকে শুরু করে এই বাড়ির প্রতিটা ছেলে মেয়ে দুপুর দুটোই মায়েদের কাছ থেকে বকা শোনে, হেলে দুলে ঘুম থেকে ওঠে। এভাবে চলছে এত বছর। স্নিগ্ধ এবার হুট করে বাড়ি এসেছে কাউকে না জানিয়ে। তাই কাব্য মাত্রই রাতের দিকে বাজারে গিয়ে যা পারে কিনে এনেছে। বাকি জিনিস এই মাঝরাতে নিজেদের রেস্টুরেন্টটা খুলিয়ে স্টক থেকে নিয়ে এসেছে। তবুও ওদের পার্টি করা চাই। এর পেছনে একটা কারণ আছে। স্নিগ্ধ কখনোই আর্মি শাসিত কোনো ভার্সিটি বা কলেজে পড়তে চায়নি, কিন্তু আনোয়ার অর্থাৎ ওদের বাবা রিটায়ার্ড আর্মি হওয়ার দরুন এই বাড়ির প্রতিটা ছেলে মেয়েকে বাধ্যতামূলক আর্মি শাসিত স্কুল কলেজে পড়ানোর চিন্তা করিয়েছেন। কাব্য শুরুতে ক্যাডেট স্কুলে ভর্তি করিয়েছেন। স্কুলটা কোনো রকমে কাটিয়েছে ক্যাডেটে কড়া শাসনের মধ্যে, কিন্তু কলেজে উঠে কাব্য জেদ ধরেছিল সে ক্যাডেটে পড়বে না, ক্যান্টনমেন্টে চলে যাবে। সেখানে হোস্টেলে থেকে বাকি পড়া শেষ করবে। আনোয়ার শুরুতে গাইগুই করলে কাব্য সোজা বাড়ি থেকে 2 দিনের জন্য নাই হয়ে যায়। পরবর্তীতে শামীমার কান্নাকাটি জোরে আনোয়ার বাধ্য হন ছেলের কথা শুনতে। অবশ্য কাব্যর গুণধর বাবা মা জানেন না কাব্য এই 2 দিন বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে গিয়েছিল। একদিক থেকে ভালোই হয়েছিল, ক্যাডেট স্কুলে পড়ে মাথা টাথা চিড় ধরে গেছিল ওর এক প্রকার। ছুটিটা কাটিয়ে লাভ তো হয়েছে। এবার আসে স্নিগ্ধের পালা। বাবার খুব কাছের আদরের পুত্র হওয়ার দরুন ভাইয়ের দেখিয়ে দেওয়া এই রাস্তায় চলতে পারেনি ও। কাব্য পড়েছে বলে ও ক্যান্টনমেন্টে স্কুল কলেজ শেষ করলে বিশ্ববিদ্যালয়ের বেলায় ইচ্ছে করে আনোয়ার মিস চুজ করে দিলেন। বেচারা স্নিগ্ধ তারপরে ফেঁসে গেল। ফোন দিয়ে কাব্যকে নিজের দুঃখের কথা বলে সব সময়। কাব্য কি করবে, তাই ভাই বাড়ি এলে টুকটাক ওর মনোরঞ্জন করানোর চেষ্টা চালায়। স্নিগ্ধ আজকেই বাড়ি ফিরেছে, তাই সবার জন্য আজ রাতে পার্টি রেখেছে ছাদে। চিকেন বারবিকিউ করা হবে সেখানে। সবাই ওপরে চলে গেছে ততক্ষণে। কায়া সুন্দর করে ওড়না মাথায় দিয়ে কুহু রুমে এসে দেখে কুহু হাঁ করে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। কায়ার মেজাজ সেটা দেখে বিগড়ে গেল। ও টুপ করে ফ্যানটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতেই কুহু গরমে অতিষ্ঠ হয়ে ফোন রেখে কায়ার দিকে তাকালো। মার্চ মাসের গরমে কারা তো শীত লাগতেছে ভাই। কায়া দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কুহু রমন চিড়ছিড়ে মেজাজের 2 পয়সার দাম না দিয়ে ভাবলেসিনভাবে বলল, গরম না শীত সেটা পরে ভাববে, ওঠো পার্টি আছে আমাদের ছাদে। কুহু তিতি বিরক্ত হয়ে ফোনটা আবার মুখের সামনে ধরল। আঙুলের সাহায্যে দ্রুত গতিতে স্ক্রল করতে করতে বলল, যাব না আমি, ফ্যান চালা। কায়া বিরক্ত হয়ে ঠাস করে কুহুর হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেলল। ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো তুমি কুহু আপু, উঠবে না কাব্য ভাইকে ডাকবো। কুহু ঘড়ির দিকে তাকালো। ঘড়ির টাইম মেপে নিয়ে বলল, কাব্য ভাই বাজার থেকে এসে গেছেন? কায়া জবাব বলল, হ্যাঁ, আমাদের ডেকেছে এই জন্যই। কুহু কথাটা শোনা মাত্রই টুপ করে শোয়া থেকে উঠে গেল। চুলগুলো ঠিকঠাক করতে করতে হেসে বলল, আগে বলবি না তুই? আচ্ছা কোন জামা পরবো দেখিয়ে দে না। কুহু উঠে আলমারি খুলেছে। আলমারিতে ঠাসা ঠাসা ড্রেস দেখিয়েও সিলেক্ট করতে পারছে না কোনটা পরবে। মুখটা গোমড়া করে ঠোঁট কামড়ে ধরে দেখে যাচ্ছে সকল ড্রেসকে, হাতাচ্ছে একটার পর একটা। কায়া সাহায্য করলো। পিঙ্ক একটা ড্রেস বের করে দিয়ে বলল, এটা পরো, সেবার বিয়েতে পরে গেছিলে, দারুণ লেগেছিল। কুহু ড্রেসটা দেখলো ভালো করে, তারপরেও যখন মন ভরল না, আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসটা গায়ে আলগাভাবে ধরে এঁকে বেঁকে নিজেকে দেখল। এই ড্রেসে ভালো দেখাচ্ছে। কুহু কায়ার দিকে তাকিয়ে থামস আপ দেখিয়ে বলল, ডান, আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে বলেও কুহু বিছানার ওপর ড্রেস রেখে শুধু ওড়না পায়জামা নিয়েই দৌড় দিল। কায়া দীর্ঘ শ্বাস ফেলল আবারও। এই কুহু সবসময় এমন করবে। অবশ্য এমন এলোমেলো থাকা মেয়েরাই জিতে যায় সব সময়। এই কুহু ড্রেস চাওয়ার চক্করে কাব্য ভাইয়ের পক্ষ থেকে ভালোই রোম্যান্স দিতে যাবে। কাব্য ভাই যাবে, ড্রেস দিবে, কুহু লজ্জা পাবে। তারপর কুহু আপু হাঁচি দিয়ে বসবে। রোম্যান্সে রফা দফা হয়ে যাবে একদম। এটাই হয়ে আসছে সব সময়। কায়া 100% গ্যারেন্টি সামনে এটাই হবে। কুহুকে ঠিক জামা এগিয়ে দেওয়া লাগলো।
কুহুর চোখে মুখে ভ্যাবলার হাসি। কায়া আর লজ্জা দিল না ওকে, চুপচাপ ড্রেস দিল ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে। কুহু তৈরি হয়ে হালকা ব্লাশ দিল গালে, কাজল আর একটা রেড লিপস্টিক। কায়া লাল রঙা লিপস্টিক দেখে নাক মুখ কুচকে বলল, এই কালার কেন দিছো? কুহু লিপস্টিক হাতে ফিরে তাকালো কায়ার দিকে। ভালো দেখাচ্ছে না? কায়া এগিয়ে এসে একটা নিউড শেডের লিপস্টিক নিয়ে লাল লিপস্টিকের ওপরে ঘষে দিল। ভালো করে দেখে বলল, আগেরটা ডার্ক বেশি ছিল, এইবার ঠিক আছে। কুহু তারপর ওড়না সুন্দর করে ঝুলিয়ে চুল ঠিক করে কায়াকে নিয়ে বেরোলো। কাব্য স্নিগ্ধ বারবিকিউ করছে। এই বিল্ডিংয়ের ছাদের এক পাশে বানানো হয়েছে চুল্লি, রাখার জন্য আলাদা জায়গা। সেখানে দাঁড়িয়ে দুই ভাই, দুজনের গায়ে কিচেন অ্যাপ্রন। দুই ভাই রান্না করছে আর গল্পে বেহুশ হয়ে যাচ্ছে। কাব্য স্নিগ্ধকে কাজের ফাঁকে ভার্সিটি কেমন যাচ্ছে তা জিজ্ঞেস করে যাচ্ছে। স্নিগ্ধ ধোঁয়া ওড়াতে ওড়াতে বেশ জবাব দিচ্ছে কাব্যের কথাতে। কায়া ছাদে গিয়ে দুই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ছোট 10 বছরের মহুয়া গিয়ে দাঁড়িয়েছে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশটায়। বড় বড় চোখে বিস্ময় নিয়ে দেখছে তার আদর্শ কাব্য ভাইয়া কী করে মোরগ পোড়াচ্ছে। মাঝে মধ্যে আগ্রহ তমাতে না পেরে জিজ্ঞেস করছে এটা সেটা। কাব্য ভীষণ ধৈর্য নিয়ে জবাব দিচ্ছে বাচ্চা মহুয়ার প্রশ্নের। কাব্য আরও এক পিস মোরগ স্লাইস পোড়ানোর জন্য দিল। পাশ থেকে স্নিগ্ধ আগুনের তাপ বাড়িয়ে দিল। মহুয়া এইবারও অত্যাধিক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এটা এখন কি করলে কাব্য ভাইয়া? কাব্য মৃদু হাসলো, বলে দিল কি করলো সে। পোড়ানোর জন্য দিলাম। মহুয়া জিজ্ঞেস করলো, মায়ের রান্নার মতো এটাতে কেন মশলা দিলে না? কাব্য জবাব দিল, দিয়েছি তো, ম্যারিনেট করে রেখেছি। কাব্য ভাইয়া ম্যারিনেট কি? কাব্য এবারও ধীরে সুস্থে শিখিয়ে দিল মুরগি কিভাবে ম্যারিনেশন করতে হয়। মহুয়া খুব আগ্রহ দেখাচ্ছিল। কাব্য একটা মুরগির স্লাইস ওর হাতের দিকে এগিয়ে দিয়ে বলল, পোড়াবি? ট্রাই করতে চাস? মহুয়ার চোখ মুখ কুঁচকে গেল। আমার কেমন যেন করে, মুরগি কাঁচা। কাব্য হেসে ফেলল। স্নিগ্ধ পাশ থেকে কয়লার ভাব সামলাতে সামলাতে মহুয়ার মাথায় থাপ্পড় মেরে বলল, বিয়ের পর জামাইরে বলিস মুরগি কাঁচা, পোলট্রি মুরগি হয়েছে একটা। মহুয়া আবার জিজ্ঞেস করতে যায়, স্নিগ্ধ ভাইয়া পোলট্রি কি? স্নিগ্ধ হতাশ চোখে তাকালো মহুয়ার দিকে। মহুয়ার চোখে তখনও প্রশ্নের ভার। ছোট মেয়েটা একদিন হয়তোবা এইসব প্রশ্নের ভারে নুয়ে পড়বে। স্নিগ্ধ কিছু বলার আগে হঠাৎ মুমিন দৌড়ে এলো বোনের পাশে। মহুয়াকে টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইয়ারা রান্না করছে বনু, ডিস্টার্ব করে না, ব্যাড ম্যানার। মহুয়া ওকেও জিজ্ঞেস করতে যাচ্ছে, প্রশ্ন করা ব্যাড ম্যানার কেন হবে ভাইয়া? স্নিগ্ধ কপাল চাপড়ায় এই মহুয়ার কথা শুনে। বিড়বিড় করে বলে, এক একটা নমুনা পয়দা হয়েছে এই ঘরে। কাব্য স্নিগ্ধের দিকে তাকায়। ম্যারিনেট করা মুরগি পিস আর একটা দক্ষভাবে নিজের হাতে তুলে নিতে নিতে বলল, থাক বাচ্চাও, কয়লা আরও কটা দে, আজ বেশ ঠান্ডা রাত, বাতাস বইছে ভালোই। তবুও কুহু বেশ দূরেই দাঁড়িয়ে হ্যান্ড ফ্যানের হাওয়া গিলছে, ওড়না দিয়ে চুলের একাংশ ঢেকে রাখা। কোথায় থেকে শুনেছে কুহু চুল বের করে ছাদে ঘোরা উচিত না, ভূত প্রেতে ধরে তাতে, তাই চুপচাপ মাথায় কাপড় তুলে রেখেছে। কুহুর গোলগাল নাদুস নুদুস মুখটা ছাদের আলোয় দেখাচ্ছিল চূড়ান্ত মোহনীয়। কাব্য সেদিকে একবার তাকালো, পরপর গলা খাখারি দিয়ে উঁচু গলায় ডাকলো, কুহু ওইখান থেকে সসের ডিব্বাটা নিয়ে আয়। কুহু তো এক পায়ে দাঁড়িয়ে কাব্যর হুকুম মানার জন্য। ও এক দৌড়ে গিয়ে সসের ডিব্বা এনে দিল কাব্যর হাতে। কাব্য সেটা নেওয়ার সময় বেকায়দায় বলা আর অবহেলায় বলুক, কাব্যর ভেইন্সে নীল ছিঁড়া উপরসেরায় হাতটা কুহুর হাত ছুঁয়ে গেল, অযথায় কুহুর মনটাকে হয়তো পুনরায় দুর্বল করে দেওয়ার জন্য। আচমকা প্রিয় শখের পুরুষের একটুখানি স্পর্শ কুহুর হৃদয় স্পন্দন থামিয়ে দিল। পাগলা ঘোড়ার ন্যায় ছুটল তারপরে। কুহু আটকে উঠে হাতটা দ্রুত সরিয়ে নিতেই দুই হাতের মাঝখানে থাকা সসের ডিব্বাটা পুরোটাই পড়ে গেল মাটিতে। কাঁচের বোতল তো আর কুহুর মনে ছটপটানি মানবে না, মুহূর্তেই মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। কাব্য তো এক প্রকার হন্তভম্ব হয়ে ভাঙা সসের ডিব্বাটার দিকে চেয়ে আছে। এটা কি হলো? ওদিকে আচমকা এমন একটা ব্ল্যান্ডার করে ফেলায় কুহু নিজের চোখ অবধি ছানাবড়া হয়ে গেল। কাব্য কিছু বলার আগে স্নিগ্ধ খিচে উঠে বলল, কুহু বোন এটা কি করলি? একটা সসের বোতল ছিল, এখন বাকি মোড়ক পোড়াবো কি করে? ধুর। কুহু অসহায় চোখে স্নিগ্ধর দিকে তাকালো। ওর মন বারবার বলছে কাব্য ভাই ওকে কিছু না বলুক। ও আবেগ সইতে পারেনি। কাব্যের বড় বড় আঙুলের স্পর্শ ওর মনে তোলপাড় করে দিয়েছে। এটুকু কাব্য ভাই কোনো দিন না বুঝুক। লজ্জায় আর এই মুখ হতে পারবে না কখনো তাহলে। কুহু চোখ মুখ খিচে কাব্যর দিকে তাকালো, ভয়ে ভয়ে বলার চেষ্টা করলো কিছু, সরি। কিভাবে এটা? কাব্য সত্যি কুহুকে কিছুই বললেন না, জিজ্ঞেস করলেন না। সামান্য হাত ছুতেই কুহুর এই দুর্দশা কেন হয়ে গেল? বরং শান্ত স্বরে কাব্য স্রেফ এইটুকু বলল, সমস্যা নেই, আমি কিনে আনছি।
কাব্য কথাটা বলে কিচেন অ্যাপ্রন খুলে পাশে থাকা কায়ার হাতে ধরিয়ে দিল। আজ কাব্য গায়ে দিয়েছে হালকা নীল রঙের একটা টি শার্ট আর হাঁটু সমান একটা ট্রাউজার। হাঁটুর নিচে পায়ের মধ্যে লেপ্টে থাকা ঘন লোম দেখা যাচ্ছিল। কুহুটাও সেটা দেখে আবারও কেঁপে কেঁপে ওঠে। নিজের বেহায়াপনা দেখে কুহু নিজেই নিজেকে শাসিয়ে উঠল। বেহায়ার জাত, ছেলে দেখলেই মুখ দিয়ে লোভ পড়ে না? চুপ, একদম চুপ। হার্ট বেশি জোরে বিট করায়। এখানে কিছু নেই কুহু, এটা সামান্য একজনের পা, ঘন লোমে ভরা পা। বাবার আছে এমন, চাচুর আছে এমন, সবার আছে। এটা তেমন আহামরি কিছুই নয়। চোখ সরিয়ে চুপ করে বসে থাক। অথচ কুহু জানে ওর চুপ করে বসে থাকা শাসানো কথা হৃদয় মানবে কেন। হৃদয় তো কাব্যকে দেখলে টুপটাপ করে বৃষ্টি ঝরায়, কুহুর কথার অবাধ্য হয়ে ঝরায়। কাব্য পকেটে ওয়ালেট ঢুকাচ্ছে। পাশ থেকে স্নিগ্ধ বলল, ভাই এই গাধীরে নিয়ে যাও, ও কাম সারছে, ও উসুল করুক, ওরে নিয়ে সসের ডিব্বা ওরে দিয়ে উঠাইবা। কুহু সেটা শোনে, কুহুর দিকে আর চোখে তাকে দেখল। তারপর নিজের মতো করে চেয়ারে হ্যাংলার মতো ঝুলিয়ে রাখা জ্যাকেটটা হাতে নিতে নিতে বলল, একটা সসের বোতল ওঠানোর জন্য 14 জন লাগে, ওর যাওয়ার কি দরকার। কুহু উসখুস করছিল ভীষণ। হয়তোবা ও নিজেও যেতে চাইছে কাব্যর সাথে, সময় কাটাতে চাইছে তার সঙ্গে। কুহুর মনের অবস্থা বাজে। কায়া হঠাৎ বলে বসলো, কুহাপু দোষ করেছে না, ও কেন যাবে না? শিক্ষা হোক একটু। কাব্য কুহুর দিকে তাকালো ঠান্ডা চোখে, কণ্ঠে তেমন ভার নেই। শীতল গলায় জিজ্ঞেস করলো, রাতে এখন ভালোই ঠান্ডা পড়েছে, যাবি? কুহু হাতে চান পেল যেন। এটার অপেক্ষাতেই তো ছিল ও। কুহু স্নিগ্ধের দিকে চেয়ে ভাব দেখে বলল, যাব আমি, বলে কাব্যর আগে আগে হাঁটা ধরল। কাব্য কুহুর অবুঝপনা খামোখা যে দেখে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে এগোতে লাগলো পেছন পেছন। কায়া পেছন থেকে ডাকলো একবার কুহুকে, কুহু আপু শাল নিয়ে যাও, বাতাস ভালোই দিচ্ছে। কুহু শোনে না, তরতর করে চলে যায় ছাদ থেকে সিঁড়ি বেয়ে। কাব্য পেছন পেছন আসছে, ফোন স্ক্রল করতে করতে কাকে যেন মেসেজ করছিল। কুহু একবার ভাবে জিজ্ঞেস করবে, পরে মনে হয় কাব্য ভাইয়ের হয়তোবা জরুরি মেসেজ হতে পারে। সামান্য ব্যাপারে সন্দেহ করা ঠিক নয়। কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে সবার আগে কুহুই জানতো, যেভাবে চিপকে থাকে সারাদিন তার সাথে। ও জানবে না আবার? সিঁড়ি দিয়ে বড্ড আরাম করে হেলে দুলে কুহু নামছিল। তারপরে ঘটল বিপত্তি। চট করে সমস্ত সিঁড়ি অন্ধকার করে আচমকা বিদ্যুৎ চলে গেল। পুরো সিঁড়ি ঘুটঘুটে অন্ধকার তলিয়ে গেল মুহূর্তে। কুহুর নিকটোফোবিয়া থাকার দরুন জোরেও চিৎকার দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরল। মুহূর্তেই ঘেমে হাঁপাতে হাঁপাতে হাত বাড়িয়ে অন্ধের মতো খুঁজতে লাগলো ভরসার মানুষকে। কাব্য ভাই, আপনি আছেন? কাব্য ভাই। কুহুর গলার আওয়াজ থেমে থেমে আসছে। গলা থেকে একসময় শব্দ বেরোনো বন্ধ হয়ে গেল। কুহু শুধু হাঁপড়ের মতো শ্বাস নিয়ে খুঁজে যাচ্ছে। তারপর একটা ভরসার হাত এসে আচমকা কুহুর হাতড়ে বাড়ানো হাতটা নিজে শক্তপোক্ত পুরুষ হাতটা দিয়ে চাপলো, খুব শক্তভাবে, ভীষণ যত্নে, ভরসা দিয়ে। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর, আমি এইখানে, এখনো ভয় পাচ্ছিস? কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর, আমি এইখানে, এখনো ভয় পাচ্ছিস? কানের পাশটায় গরম গরম অনুভূতি দোলা দিল হঠাৎ। কাব্যের পুরুষালী ভীষণ শখের দেহটা কুহুর অনেকটাই কাছে। একটা হাত যখন কুহুর মাথায় চুল বুলিয়ে দিতে গিয়ে আশ্বাস দিতে ব্যস্ত। কাব্য হাত বাড়িয়ে সুইচ খুঁজছে বাতি জ্বালানোর জন্য। এটুকু অল্প মুহূর্তের অল্প স্পর্শে কুহুর মনে হলো ওর পুরোটা দুনিয়া আবারও তোলপাড় হয়ে গেছে। ফোবিয়া যা ছিল সব কোথাও পালিয়ে যেন দম ফুরালো। ঘামার্ত কুহু আলগোছে কাব্যর জ্যাকেট মুঠোতে করতে। কাব্য সুইচ খোঁজা ছেড়ে মাথা নিচু করে অবাক হয়ে কুহুকে একবার দেখলো। কুহু কি সত্যি বেশি ভয় পাচ্ছে? কাব্য কুহুর হাতটা চেপে ধরলো, তারপর হাঁক দিল গলাটা ছেড়ে সিঁড়ির নিচের দিকে ঝুঁকে। কবির, এই কবির, জেনারেটর অন কর দ্রুত। কবির নিচ থেকে গলা ছাড়লো প্রিয় কাব্য ভাইয়ের আদেশের বিপরীতে। জেনারেটর চলতেছে কাব্য ভাই। কাব্য বিরক্ত হয়ে কুহুকে আরও একবার ভালো করে দেখে নিয়ে চিৎকার দিয়ে বলল, সিঁড়ির লাইট কই গাধার বাচ্চা? সিঁড়িতে লাইন দিবি না? দেখতেছি ভাই। কবির উত্তর দিয়ে জেনারেটর চেক করতে চলে গেল। কাব্য কুহুর হাতটা ধরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো এক হাতে। কুহুর হাতটা চেপে ছোট বাচ্চাদের মতো ধরে ধরে নিচে নামতে লাগলো। কুহুর যে হাতটা কাব্য ধরে রেখেছিল ওই হাত ততক্ষণে ঘাম ছেড়ে দিয়েছে। কুহুর ফোনের ফ্ল্যাশ লাইটে হাঁ করে দেখে যাচ্ছে সুদর্শন গম্ভীর এক রোখাতার কাব্য ভাইকে।
কাব্যর সেদিকে মন নেই, ও দেখে না কুহুকে। ওর সম্পূর্ণ ধ্যান তখন কুহুকে কিভাবে অন্ধকার থেকে টেনে আনা যায়। ও তখনও ফোবিয়ার আক্রান্ত কুহুকে নিয়ে সিঁড়ি মাপতে ব্যস্ত। নিচে নামতে নামতে বিদ্যুৎ চলে এলো, জেনারেটর বন্ধ হয়ে গেল আপনা আপনি। কাব্য কুহুর হাত ছেড়ে দিল। কবির জেনারেটরে কারিগরি কি করছে দেখে ভুরু কুচকে সেখানে গেল। কবির মাটিতে বসে কিছু দেখছে। কাব্য ওর পাশে দাঁড়িয়ে বলল, পেলি কিছু? কবির হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো, জবাবে বলল, পাইতেছি না। কালকে মিস্ত্রি ডাকা লাগবো ভাই। কাব্য তবুও তাকিয়ে রইল জেনারেটরের সার্কিটের দিকে। কবির বলল, আর মামাই তো সিঁড়িতে জেনারেটরের লাইন দেন না, ওই লাইন আনানো লাগবো কাল। কুহু আপা তো একদিনে খবর করে ফেলছেন। কুহু আপা ঠিক আছেন এখন? কুহু ওড়নার মধ্যে কপালের ঘাম মুছতে মুছতে ক্লান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। কাব্য এবার ওয়ালেট থেকে টাকা বের করে কবিরকে দিয়ে বলল, আগামীকাল মিস্ত্রি ডেকে লাইন নিয়ে আসবি। আর এখন সামনের মোড়ের দোকান থেকে লাইট কিনে এনে সিঁড়িতে সেট করে দে। কবির মাথা হেলিয়ে টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসলে কুহু বলল, আব্বুকে বললে আব্বুই টাকা দিয়ে লাগিয়ে নিত। আপনি কেন টাকা খরচ করলেন? বাসার সবাই ছাদে, পুরো বিল্ডিং খালি, মানুষ থাকবে না। তাই কাব্য বেরিয়ে এসে কেচি গেটে তালা লাগাতে লাগাতে জবাব দিল, তুই কি চাস আমি কিপটামি করি? কুহু লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বলল, না না, তা বলবো কেন। কাব্য কিছু বলল না পাল্টাতে, শুধু তীক্ষ্ণ সতর্ক চোখে রাস্তার এপাশ থেকে সড়ক ধরে হাঁটা শুরু করলো দুজনে। ডান পাশে একটা রিস্কা আসলে কাব্য আলগোছে নীরব থেকে কুহুকে টেনে ওর বাম পাশে নিয়ে হাঁটা ধরলো। ছোট এই ব্যাপারটা কুহুর কি যে অসম্ভব ভালো লেগে গেল, সেটুকু কিশোরী কুহু কাউকে বলে বোঝাতে পারবে না। কাব্য জ্যাকেটের দুই পাশে জ্যাকেটে হাত ঢুকে মাথাটা নিচু করে একটা ছোট ইটের টুকরোকে জুতো দিয়ে ঠেলতে ঠেলতে বলল, এই সময় টিউশনির স্যালারি পেয়েছি, তাই খরচ করা হচ্ছে। কুহু কাব্যের দিকে হাঁ করে তাকিয়ে এখনো। এই যে কাব্য যে ইউনিক ভঙ্গিতে হাঁটছে, তাকে দেখাচ্ছে এক পাক্কা হিরো। কুহু সেই দৃশ্য গিলতে গিলতে বলল, আব্বুকে বললেই আব্বু দিতেন, আপনি কেন শুধু? কাব্য এবার বিরক্ত হয়ে গেল। হাঁটা থামিয়ে কুহুর দিকে কড়া চোখে চেয়ে বলে উঠল, 200 টাকার জন্য বিলাপ করে মরে যাচ্ছিস কেন? আশ্চর্য, চুপ করে হাঁটতে থাক, নো মোর এক্সট্রা টকিং। বলে কাব্য কুহুকে সামনে ঠেলে দিল হাঁটার জন্য। নিজে পেছনে পেছনে এগোতে লাগলো। কুহু সামনে হাঁটার আগে একবার ওয়াবকে দেখে নিল। কাব্য ওর তাকানো দেখে ভুরু উঁচাতে কুহু মাথা নড়িয়ে আবার সামনে ফিরে চুপচাপ হাঁটা শুরু করে। হয়তোবা আজ কুহুর আর বলা হলো না, আপনার টাকা খরচ হওয়া মানে তো আমার সংসারের খরচ হওয়া। আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তা আমি করব না তো কে করবে? আর কটা বউ আপনার? কিন্তু ওসব বলা হয়নি। আর কুহু লাজুক লাজুক মেয়ে কিনা, ওসব কথা বললে কাব্য ভাইয়ের একটা মার মাটিতে পড়বে না গ্যারেন্টি। সব কুহুর পিঠে আর আব্বুর কানে। স্বপ্ন সুপার শপ থেকে বারবিকিউ সসের বোতল কিনে বিল দিতে ব্যস্ত কাব্য। পাশে কুহু কাব্যকে রেখে হেঁটে হেঁটে দেখছে চকলেটের সেকশনটা। কাব্য টাকা মেটাতে মেটাতে কুহুকে একবার দেখলো। কুহু একটা ডেরি মিল্কের প্যাকেট নেড়ে চেড়ে দেখছে, পরপর দামটা দেখে আবার আস্তে করে জায়গায় রেখে দিল। কাব্যের চোখে সেটাও পড়লো বরাবরের ন্যায়। কুহু ঘোরাঘুরি শেষে হেলে দুলে কাব্যের পাশে এসে দাঁড়াতে কাব্য টাকা মিটিয়ে ওয়ালেট পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এগো তুই, আমি আসছি। কুহু মাথা নাড়িয়ে এগোতে লাগলো সামনের দিকে। কাব্য গিয়ে কুহুর ছুঁয়ে রাখা ডেরি মিল্কের প্যাকেট কিনে নিয়ে সেটার আলাদা করে টাকা মিটিয়ে বেরিয়ে এলো। কুহু দরজা খুলে বাইরেই দাঁড়িয়েছিল। কাব্য ওকে দেখে বলল, আয়। কুহু কাব্যের পাশাপাশি হাঁটছে। কাব্যর হাতে স্বপ্নের সুপার শপ ব্যাগ, অপর হাতে ফোনটা স্ক্রল করছে, আবারও কাউকে মেসেজ করছে। কুহু বারবার কাব্যের মেসেজিং দেখে আগ্রহ দমাতে না পেরে লুকিয়ে একবার উকি দিল। আবছা দেখলো লেখা নামের পাশে টামি। এটা আবার কার নাম? কুহু ভুরু কুচকাল। কার নাম হতে পারে এটা? পর মুহূর্তেই কুহুর কাব্যের বেস্ট ফ্রেন্ড তামিম ভাইয়ের কথা মনে পড়ল। কুহু তাই আর তেমন ভাবল না। মাথা থেকে জেলাসির ভূত টেনে হিচড়ে নামিয়ে দিয়ে সোজা হাঁটতে লাগলো। কুহু চুপ করেছিল এতক্ষণ। কাব্য ফোন পকেটে ঢুকে গলিতে ঢুকলো এইবার। নীরবে হাঁটতে থাকা কুহুর দিকে চেয়ে হঠাৎ পকেট থেকে ডেয়ারি মিল্কের প্যাকেট বের করে এগিয়ে ধরল, নে ধর। কুহু হাঁটা বন্ধ করে অবাক হয়ে তাকালো চকলেটটার দিকে। খুশিতে চোখ মুখ ছপছপিয়ে উঠেছে যেমন। কাব্যের দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, এটা তো আমেরিকান ভার্সন, অনেক দাম। নিলেন কেন এটা এতগুলোটা? অর্ধেক বলে কুহু জিহ্বা কাটলো। আবার টাকার হিসেব। কাব্য ভাই হয়তো এবার ওকে কিপটেই ভাববেন। কুহু আর চোখে কাব্যের মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা চালালো। আর হলো তাই। কাব্য চোখ রাঙানো দিল, বলল, সিরিয়াসলি?
নাও, তোকে নিয়ে আমার রিয়েলি টেনশন হচ্ছে, খেলে খা, না হলে কায়াকে দিয়ে দিস বলেই কাব্য কুহুর হাতে চকলেট ধরিয়ে দিয়ে সোজা হাঁটা ধরল। গলির ভেতরে কুহুকে পাহারা দেওয়ার কিছু নেই, সবাই চেনা জানা এখানে। কাব্য ভাইকে খুব মানে এখানকার পোলাপান। চকলেট হাতে কুহু থম মেরে দাঁড়িয়ে এখনো। কাব্য ভাইয়ের দেওয়া গিফট, কুহু কি এই সুযোগ হাতছাড়া করে? কাব্য ভাই স্বয়ং দিয়েছে এই চকলেট, খাবে ও, হাপুস হুপুস করে খাবে, চেটে পুটেই খাবে। খাবার পর প্যাকেটটা আবারও সব সময়ের মতো ডায়েরিতে গাম দিয়ে লাগিয়ে রাখবে। কুহুর একটা কাব্য কাব্য ডায়েরি আছে, যেখানে আজ অবধি কাব্যের সাথে যে কোনো স্পেশাল মুহূর্তগুলো লিখে রাখে কুহু। কুহু কাব্যে লুকিয়ে তোলা ছবি মিনি প্রিন্টারে প্রিন্ট করে লাগিয়ে রেখেছে, আর কিছু কিছু পৃষ্ঠায় কাব্যের হাতে লেখার একটা কপিও রেখেছে। পাগল পাগল লাগে কুহুর আজকাল। প্রেমে পড়েও মানুষ এতটা উন্মাদ হয় কখনো? নাকি কুহুর এই দুর্দশা? কুহু চকলেট খুলে খেতে খেতে দৌড়ে এসে কাব্যের পাশটায় হাঁটা ধরল। তারপর তার অর্ধেক খাওয়া চকলেট কাব্যের মুখের দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, আপনি নিবেন? কাব্য গম্ভীর কণ্ঠে স্রেফ জবাবটা দিল, সুগার খাই না আমি। কুহু তারপরেও বলল, একটু খেলে কি হয়, সুগার শরীরের জন্য দরকারি জানেন। অযথা একটা বায়না। মূলত কাব্যের ঠোঁটের স্পর্শ করা জায়গা থেকে নিজে চকলেট খাবে দেখে এই আবদারটুকু করা হয়েছে। কখনো যদি কাব্য ভাই কি ওর এসব পাগলামি বুঝে ফেলেন, রোজ রোজ মনে মনে যেসব পাগলামি করে কুহু, কাব্য ভাই কি ওসব শোনেন? মনের কথা কি কখনো শোনা যায়? যদি যেত, কাব্য ভাই নিশ্চয় চোখ মুখ কুঁচকে বলতেন, কুহুর মাথার ভেতরে নর্মদা ভরে গেছে মেজো চাচ্চু, দ্রুত ওর মাথার ডাক্তার দেখাও। ওই কাজই তো পারে সে, কথায় কথায় আব্বুকে বিচার দেওয়া, কখনো নিজে এসে কুহুকে আদর দেখিয়ে মাথায় হাত বুলিয়ে শুধরে দিলেও তো পারে। সে বললে কুহু এক বাক্যে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। কুহু হাঁটছে আর চকলেট খাচ্ছে। কাব্য আবার ফোন বের করে কাকে মেসেজ করছে যেন। কুহু আবারও দেখলো নামটা, এবারেও টামি। পর মুহূর্তে একটু উকি দিতে গেলে খেলো ধরা। কাব্য ফোন সরিয়ে কুহুর দিকে চেয়ে আছে, তাও চোখ মুখ কুঁচকে। কুহু ধরা পড়ে যাওয়ার মুহূর্তে কাচুমুচু ভঙ্গিতে অন্য পাশে মুখ ঘুরিয়ে চকলেটে ভাবলেসিন কামড় বসালো। কাব্য ছোট নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। কিছু প্রশ্ন করলো না তেমন। রাত বাজে তখন 12টা বেজে 10 মিনিট। বারবিকিউ বানানো শেষ হয়েছে। কাব্য আর স্নিগ্ধ কিচেন অ্যাপ্রন খুলে সবে ফ্যান ছেড়ে বসেছে ছাদে। মহু ওদেরকে ঠান্ডা লেবুর শরবত এনে দিয়েছে নিচ থেকে। স্নিগ্ধ খেতে খেতে কায়ার দিকে একবার তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কায়া ওপাশে বসে চোখ রাঙাচ্ছে বারবার। স্নিগ্ধ ওসব চোখে রাগের পরোয়া করেনি কোনো কালেই। বেপরোয়া প্রেমিক কিনা, ও বসে বসে ওখানেই মেসেজ করলো। তারপর কায়াকে ইশারা করলো মেসেজটা পড়তে। ওপাশে কায়া মেসেজ পড়ে, একবার জাস্ট একটা কিস নেব প্লিজ, মেনে নে না সোনা। কায়া চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে রিপ্লাই করে, অসভ্য হচ্ছ আজকাল, এই আবদার জীবনেও মানব না আমি। স্নিগ্ধ মেসেজ পড়ে অসহায় ভঙ্গিতে কায়ার দিকে তাকালো। কায়া চোখের ইশারায় আবার বোঝালো। স্নিগ্ধ রেগে এইবার আবার মেসেজ করে, আমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ডকে কিস করা থেকে শুরু করে বেডরুম অবধি চলে গেছে, অথচ রিলেশনের 1 বছরেও হাতটাও ধরতে দিস না তুই। চিল্লিয়ে কানের পোকা বের করে ফেলোস। তুই গার্লফ্রেন্ড কিসের জন্য হয়েছস বল আমারে। কায়াও টিপ্পনি কেটে পাল্টা মেসেজ করে, তো বোনরে গার্লফ্রেন্ড বানাইতে কে বলেছিল তোমারে? বরাবরের ন্যায় বোন শব্দটা শোনে স্নিগ্ধ খেপে যায়। খাপাটা শাড়ির মতো ফুসতে ফুসতে রিপ্লাই করলো, বোন? তুই কোন অ্যাঙ্গেলে আমার নিজের বোন? আমার চাচাতো বোনের মামাতো বোন। কত দূরের সম্পর্ক, তুই এমনি অপমান করে দিলি? তোর কপালে আমার গাল দুইটা। কায়াও হাসি চেপে রিপ্লাই করলো, যেমনি হোক কিন্তু বোন তো। স্নিগ্ধ এবার বিরক্ত হয়ে হাল ছেড়ে গট গট করে লিখলো মেসেজে। কায়া পড়ল স্নিগ্ধ লিখেছে মেসেজে, তুই থাক তোর বোনগিরি নিয়ে, ফাঁসছি আমি, ভালো তো বাসছি আমি, তুই তো এখন কথাই শোনাবি, তোরই তো জিন্দেগি, শান্তি হয়ে বয়সা থাক। জিতছ তুই, প্রাইজ তোরে দেওয়া হলো না এখন, ওইটা আমি বাসরাইতে দিমু। কায়া এবার ঠোঁট টিপে হেসে স্নিগ্ধের দিকে মায়াবী চোখে তাকালো। ইচ্ছে হয়েছে বস করে নিতে এই রাগী কাঁচা ভাষা স্নিগ্ধ সিদ্দিককে। স্নিগ্ধ কায়ার জিতে যাওয়া ওই হাসি দেখে তেলে বেগুনে জ্বলে যায়। চট করে কায়ার সামনে থেকে উঠে যায় জায়গা থেকে। উঠে নিচে থেকে মিউজিক বক্স নিয়ে আসে। সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, গানের কলি খেলবো আমরা, চলো। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ, আজ যে পক্ষ হারবে তারে উইনার পক্ষরে খাওয়াতে হবে। আমরা পোলারা কেন সব সময় কামলা খাটবো, ওরাও খাটুক। স্নিগ্ধের চোখে মুখে আগুন জ্বলছে। কায়া তখনও ঠোঁট টিপে হেসে যাচ্ছে, হাসি থামছেই না। ওর বড্ড মজা লাগছে স্নিগ্ধকে খ্যাপাতে পেরে।